আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার কথা শুনবার জন্য। আমি অনেকবার বলেছি, যদি এটা বলাটা আমার দিক থেকে খুব সমীচীন নয়, তারপর আমি বলেছি যে আমি পেশাদার, আমি নিরপেক্ষ, তবে সেটা দল নিরপেক্ষ, এবং আমি জনতার পক্ষে, দেশের পক্ষে, এবং কাউকে ধন্যবাদ জানাতে ভালোর জন্য আমার কোনো কুণ্ঠা নেই, এবং কাউকে সমালোচনা করতেও আমার কোনো বাধা নেই। যা কিছু বলা প্রয়োজন সেটা আমি বলবো। এর আগেও আমি এই অনুষ্ঠানে অনেককে ধন্যবাদ জানিয়েছি। আজকে আমি ধন্যবাদ জানিয়ে শুরু করতে চাই বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে। সেনাপ্রধান, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ এই কারণে যে গত অভ্যুত্থানের পরে, নতুন সরকার গঠিত হবার পরেও, যেটা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ, একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, দেশে বিদেশে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করা, সেই বিষয়ে সুস্পষ্ট কোনো কথা আমরা শুনতে পাইনি। আমি এটা নিয়ে অনেকবার বলেছি, আমার শোতে বলেছি, এই ভিডিওতে বলেছি, লিখে বলেছি, এবং এই সরকার কতদিন ক্ষমতায় থাকবে, কতদিন তার থাকা উচিত, সে সম্পর্কেও সুস্পষ্ট কোনো কথা আমরা শুনতে পাইনি। এটা অত্যন্ত জরুরি। এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, জনগণের সমর্থন এই সরকারের জন্য আছে, কিন্তু তারা জনপ্রতিনিধি নন। একটা গণতান্ত্রিক দেশে জনপ্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনা করবে, সেটাই স্বাভাবিক, এবং নির্বাচনের মধ্য দিয়ে তারা রাষ্ট্র ক্ষমতায় যাবেন। এবং আমি এই কথাও বলেছি যে এই সরকার যত দীর্ঘদিন ক্ষমতায় থাকবে তত তারা অজনপ্রিয় হবেন। একটা নির্ধারিত মেয়াদ পর্যন্ত মানুষ তাদের সঙ্গে থাকবে। যাই হোক, সেই সংখ্যা খানিকটা কাটতে শুরু করেছে বলে মনে হয়। যদিও সরকারের দিক থেকে এটা কেউ বলেননি, কিন্তু সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কতদিনের মধ্যে নির্বাচনটা হওয়া উচিত সেটা নিয়ে তিনি কথা বলেছেন, প্রথমবারের মতো কথা বলেছেন। নির্বাচন নিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে সাক্ষাৎকার দেয়াতে শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকার উৎখাতের পরে নির্বাচন এবং জনগণের ভোটাধিকারের বিষয়ে রাজনৈতিক মহল এবং জনগণের মধ্যে যে উৎকণ্ঠা তৈরি হয়েছিল, যে শঙ্কা ছিল, তা আপাতত খানিকটা সময়ের জন্য হলেও নিরসন হয়েছে বলে আমি মনে করি এবং বিশ্বাস করতে চাই। সেনাপ্রধান রয়টার্সকে বলেছেন জেনারেল ওয়াকারুজ্জামান যে কোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সমর্থন করতে অঙ্গীকারবদ্ধ তিনি এবং তার সেনাবাহিনী। আগামী 18 মাসের মধ্যে যাতে নির্বাচন হতে পারে, সেজন্য গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করতে এই সরকারকে সমর্থনে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এবং জেনারেল ওয়াকারুজ্জামান গত সোমবার বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে কথা বলেছেন, এবং এই সাক্ষাৎকারে সেনাপ্রধান এসব কথা বলেন। জেনারেল ওয়াকারুজ্জামানের সাক্ষাৎকারের ভিত্তিতে মঙ্গলবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স, আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্সকে সাক্ষাৎকার দেন জেনারেল ওয়াকারুজ্জামান, যেটা আমি আগেই বলেছি, এবং তিনি বলেন নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে, সেনাপ্রধান হিসেবে পূর্ণ সমর্থন রয়েছে। এছাড়া সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত করার একটি রূপরেখাও তিনি দেন। প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন এই সরকারকে বিপদের মধ্যে ফেলে সেনা শাসন আসে কিনা, এমন একটা আশঙ্কা অনেকের মধ্যেই ছিল। সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন যে আমি কোট আনকোট বলছি, আমি তার পাশে থাকব, যাই হোক না কেন, যাতে তিনি তার মিশন সম্পন্ন করতে পারেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আমি আগেও বলেছি যে পরিবর্তন, অদলবদল যাই হোক না কেন, এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে প্রফেসর মোহাম্মদ ইউনূস থাকবে। তার একটা ভেতরের সমর্থন আছে, দেশের বাইরের সমর্থন আছে, এবং সেনাবাহিনীর সমর্থনও আমরা দেখলাম। এবং রয়টার্সের প্রতিবেদনে বলা হচ্ছে যে বিশ্বব্যাপী ক্ষুদ্র ঋণ আন্দোলনের পথিকৃৎ ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি 17 কোটি মানুষের দেশ বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের পথ সুগম করতে বিচার বিভাগ, পুলিশ এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোতে
প্রয়োজনীয় সংস্কার করবার প্রতিশ্রুতি দিয়েছেন। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার আগে কয়েক সপ্তাহ আগে সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করেছিলেন জেনারেল ওয়াকারুজ্জামান। ওয়াকারুজ্জামান শেখ হাসিনার এক ধরনের আত্মীয়, তার ফুফাতো বোনের হাজবেন্ড, সেটাও আমরা সবাই জানি। এবং জেনারেল ওয়াকার বলেন যে সংস্কারের ধারাবাহিকতায় 1 থেকে 1.5 বছরের মধ্যে গণতন্ত্রে উত্তরণ ঘটা উচিত ছিল, তবে সেজন্য তিনি ধৈর্য ধরার প্রয়োজনীয়তার উপর জোর দেন। এবং আত্মীয় বলে তাকে ছোট করবার কোনো সুযোগ নেই। আত্মীয় হওয়া সত্ত্বেও তিনি মানুষের পক্ষে দাঁড়িয়েছেন, জনতার পক্ষে দাঁড়িয়েছেন, ছাত্রদের আন্দোলনের পক্ষে দাঁড়িয়েছেন। সেনাপ্রধান বলছেন যে আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো যে এই সময়সীমার মধ্যেই আমাদের একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত। আমি আমি পুরোপুরি একমত জেনারেল ওয়াকারের সঙ্গে। রয়টার্সের প্রতিবেদন বলছে যে গত অগস্ট মাসে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর বাংলাদেশের প্রধান দুটো রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি উভয়ে 3 মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছিল। জেনারেল ওয়াকারুজ্জামান বলছেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তিনি প্রতি সপ্তাহে সাক্ষাৎ করেন। তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে। অস্থির সময়ের পর দেশকে স্থিতিশীল করবার জন্যে সরকারের প্রচেষ্টাকে সমর্থন দিয়ে যাচ্ছে সেনাবাহিনী। এবং আপনাদের স্মরণ থাকবার কথা, আন্দোলন চলাকালে যখন জেনারেল ওয়াকারুজ্জামান প্রথম কারফিউ জারি করা হয়, তিনি যখন তার বাহিনীর সদস্যরা কোথায় কিভাবে কাজ করছেন সেটা যখন তদারকি করছিলেন, তখন তিনি গণমাধ্যমের সঙ্গে যে কথাগুলো বলেছিলেন, যেভাবে বলেছিলেন, আমি সেটা ধন্যবাদ জানিয়েছিলাম যে শেখ হাসিনার শাসনামলে কোনো সরকারি কর্মকর্তা এই ভাষায় কথা বলে না, যেটা তিনি বলেছেন। তিনি কোনো রাজনৈতিক পক্ষ নেননি, কোনো দলের পক্ষ নেননি, সরকারের পক্ষেও তিনি কথা বলেননি। সেজন্য আমি তাকে তখন ধন্যবাদ জানিয়েছিলাম। কাজে ওই যে বললাম যে আত্মীয় বলে তাকে ছোট করবার কোনো সুযোগ নেই। এবং তাকে এই কারণে ধন্যবাদ। আমরা অনেকেই হয়তো বলতে পারি যে সেনাবাহিনীকে এত গুরুত্ব কেন দিতে হবে। একটা রাষ্ট্রের একটা অন্যতম শক্তি ইনস্টিটিউশন হচ্ছে সেনাবাহিনী। ইয়েস, সেনাবাহিনীকে বিতর্কিত করা হচ্ছে, পলিটিসাইজ করা হচ্ছে, সেখান থেকে সেনাবাহিনী বেরিয়ে আসবে, এটা আমরা বিশ্বাস করি। সেনাবাহিনীর সদস্যদের দ্বারাই নিয়ন্ত্রিত যেসব গোয়েন্দা সংস্থা আছে, সেসব গোয়েন্দা সংস্থাগুলোর কর্মতৎপরতা নিয়ে প্রশ্ন আছে। রাজনীতিতে তাদের ভূমিকা যেটা রাখা উচিত নয় সেটা তারা রেখেছেন, সেটা নিয়ে প্রশ্ন আছে। ব্যবসা বাণিজ্যের নিয়ন্ত্রণ নিয়ে তাদের প্রশ্ন আছে, আয়নাঘর নিয়ে প্রশ্ন আছে, বা তারা ডেপুটেশনে যখন র্যাবে বা অন্য জায়গায় অন্য প্রতিষ্ঠানে গেছেন তখন যে কাজ করছেন সেগুলো নিয়ে প্রশ্ন আছে। কিন্তু তারপর এটা মানতে হবে যে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে সেনাবাহিনী গঠিত। যত কথাই বলি না কেন, যে কয়জন সেনা সদস্য, পাকিস্তান সেনাবাহিনীর অফিসার এই যুদ্ধে অংশ নিয়েছিলেন, তারাই আসলে মাঠে নেতৃত্বটা দিয়েছেন এবং সেটা আমাদের যুদ্ধের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল। যে সেনা কর্মকর্তা রেডিওতে ঘোষণা দিয়েছিলেন, বিদ্রোহের কথা বলেছিলেন, সেটা বাংলাদেশের জন্য, অর্থাৎ জেনারেল জিয়াউর রহমানের কথা বলছি আমি, অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। 1990 সালে জেনারেল নুরুদ্দিন খান যদি জেনারেল এরশাদের কাছ থেকে উপর থেকে সমর্থন প্রত্যাহার না করতেন, ওই গণ অভ্যুত্থান সফল হতো কি না, সাফল্যের মুখ দিত কিনা, সেটা একটা বড় প্রশ্ন। জেনারেল ওয়াকারুজ্জামান যদি তার সেনাবাহিনীর সদস্যদের নিয়ে বা সশস্ত্র বাহিনীকে নিয়ে এই সিদ্ধান্ত না নিতেন অগাস্টে 3 তারিখে যে আমরা গুলি চালাবো না, তাহলে পরিস্থিতি কোথায় যেত সেটা একটা বড় প্রশ্ন। জনতার শক্তি সবার চেয়ে বড়, অবশ্যই সেটা বাহিনীর চেয়ে বড়, কিন্তু এক ধরনের গৃহযুদ্ধ, এক ধরনের আরও রক্তারক্তি কাণ্ড কিন্তু ঘটতে পারত। এবং এই আন্দোলন সাফল্যের মুখ তখন দেখতো কি না, সেটা একটা বড় প্রশ্ন। কাজেই এজন্য সেনাবাহিনী, 3 বাহিনী, সেনা, নৌ, বিমান বাহিনী এবং স্পেশালি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে আমাদের ধন্যবাদ দিতেই হবে। যাই হোক, রয়টার্সের সঙ্গে সেনাপ্রধান বলছেন, জেনারেল ওয়াকারুজ্জামান বলছেন যে, কোট করি যদি আমি নিশ্চিত যে আমরা যদি একসঙ্গে কাজ করি, অর্থাৎ প্রফেসর মোহাম্মদ ইউনূসের কথা তিনি বলছেন, তাহলে আমাদের ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই। আমি মনে করি তিনি যথার্থ কথা বলেছেন এবং আমরাও সাধারণ নাগরিকও প্রফেসর মোহাম্মদ ইউনূসকে, তার সরকারকে সমর্থন জানাতে চাই। রয়টার্সের প্রতিবেদনে বলা হচ্ছে যে সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে গত জুলাই মাসে আন্দোলন শুরু হয়েছিল, এটা আমরা সবাই জানি।
এক পর্যায়ে তা সরকার বিরোধী অভ্যুত্থানে রূপ নেয়। এক দফা দাবির মধ্য দিয়ে, এবং এই আন্দোলনে 1000-এর বেশি মানুষ নিহত হয়েছেন, অসংখ্য মানুষ আহত হয়েছেন, হাজার হাজার মানুষ। এটি স্বাধীন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী অধ্যায়। আন্দোলনের কেন্দ্রবিন্দুতে থাকা ঢাকার সড়কগুলোতে শান্তি ফিরেছে, কিন্তু শেখ হাসিনা সরকারের নাটকীয় পতনের পর প্রশাসনের কিছু অংশ এখনো সঠিকভাবে কার্যকর হয়নি, কাজ করছেন না, ফাংশনাল না, ডিসফাংশনাল। প্রায় 1,90,000 সদস্যের পুলিশ বাহিনী এখনো বিশৃঙ্খল অবস্থার মধ্যে আছে। এখনো প্রায় শতাধিক পুলিশ সদস্য কাজে যোগ দেননি। এই অবস্থায় সেনাবাহিনী দেশব্যাপী আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে এগিয়ে এসেছে আমরা দেখেছি, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং আপনারা জানেন যে ম্যাজিস্ট্রেসি পাওয়ারও সেনাবাহিনীকে দেওয়া হচ্ছে মাত্র কয়েকদিন আগেই। জেনারেল ওয়াকারুজ্জামান বলেন যে তার নেতৃত্বাধীন বাংলাদেশ সেনাবাহিনী রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করবে না। সেনাপ্রধান বলেন যে রয়টার্সকে, আমি এমন কিছু করব না যা আমার বাহিনীর জন্য ক্ষতিকর। আমি একজন পেশাদার সৈনিক, আমি আমার সেনাবাহিনীকে পেশাদার রাখতে চাই। এ কথা শোনার পর নিশ্চয়ই তাকে আমরা শ্রদ্ধা জানাতে পারি। জেনারেল ওয়াকার বলছেন যে হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর সরকারের সংস্কার প্রস্তাবের সঙ্গে সঙ্গতি রেখে সেনাবাহিনী ও তার সদস্যদের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখছে। ইতিমধ্যেই কিছু সেনা সদস্যকে শাস্তি দেওয়া হয়েছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রয়টার্সকে আরও বলেন যে যদি কোনো কর্মরত সেনা সদস্য দোষী সাব্যস্ত হন, আমি অবশ্যই ব্যবস্থা নেব। জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশের সেনাপ্রধান রয়টার্সকে আরও বলছেন, কিছু সামরিক কর্মকর্তা সাবেক প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর সরাসরি নিয়ন্ত্রিত সংস্থাগুলোতে কাজ করবার সময় নিয়মের বাইরে গিয়ে কিছু করতে পারেন। যেমন আমি ডিজিএফআইয়ের কথা বলতে পারি, এনএসআইয়ের কথা বলতে পারি, আমার কথা একটু র্যাবের কথা বলতে পারি, বিজিবির কথা বলতে পারি। রয়টার্সের প্রতিবেদন বলছে যে জেনারেল ওয়াকারুজ্জামান দীর্ঘমেয়াদে বাংলাদেশ সেনাবাহিনীকে রাজনৈতিক প্রতিষ্ঠান থেকে দূরে রাখতে চান। বাংলাদেশ সেনাবাহিনীতে 1,30,000-এর বেশি সদস্য, অর্থাৎ অফিসার এবং সৈনিক মিলিয়ে বেশি সদস্য, 1,30,000-এর বেশি সদস্য রয়েছেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অন্যতম অবদান রাখা দেশ বাংলাদেশ, আমরা সবাই জানি, কখনো নাম্বার 1 কন্ট্রিবিউটর, কখনো নাম্বার 2 কন্ট্রিবিউটর। রাজনৈতিক প্রতিষ্ঠান থেকে সেনাবাহিনীকে দূরে রাখা প্রসঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রয়টার্সকে বলেন, এটা কেবল তখনই ঘটতে পারে যখন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার কিছুটা ভারসাম্য থাকে, যেখানে সশস্ত্র বাহিনীকে সরাসরি রাষ্ট্রপতির অধীনে রাখা যেতে পারে। জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, এবং আমি তার এই বক্তব্যের সঙ্গে একমত যেটি তিনি বলছিলেন। মিস্টার জামান আরও বলেন যে সামগ্রিকভাবে সামরিক বাহিনীকে কখনোই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয়। একজন সৈনিকের রাজনীতিতে যুক্ত হওয়া উচিত নয়, যতক্ষণ অন্তত, এটা আমার বক্তব্য, যতক্ষণ অন্তত তিনি সৈনিক আছেন। আমি এর আগে আমার বিভিন্ন আলোচনায় 1 থেকে 1.5 বছরের মধ্যে সংস্কার কাজ শেষ করে, এবং সংস্কার একটা নেভার এন্ডিং প্রসেস, এটা কন্টিনিউয়াস প্রসেস, শেষ করে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার দিকে জোর দিয়েছিলাম। সেনাবাহিনী যদি এই পুরো প্রক্রিয়ায় সহযোগিতা ভূমিকায় থাকে, আমি মনে করি তাতে আমাদের সেনাবাহিনীর, অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীর মর্যাদা আরও অনেক অনেক বৃদ্ধি পাবে। আগামীর বাংলাদেশের গণতন্ত্র সেনাবাহিনীর ভূমিকার জন্য অবশ্যই কৃতজ্ঞ থাকবে। এবং এখন
আমাদের অর্থাৎ নাগরিকদের কাজ হচ্ছে, বা সবার কাজ হচ্ছে, নাগরিক বলি, রাজনৈতিক দল বলি, অন্যান্য স্টেক হোল্ডার বলি, এই সময়ের মধ্যে অর্থাৎ 18 মাসের মধ্যে কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জেনারেল ওয়াকারুজ্জামানের ভাষায় দরকারি সংস্কার কাজগুলো শেষ করা। তাতে সবার সহযোগিতা দরকার হবে, যেমন সেনাবাহিনীর দরকার, গণমাধ্যমের সহযোগিতা দরকার, সিভিল সোসাইটির দরকার, অন্যান্য সকল স্টেক হোল্ডারদের সহযোগিতা দরকার। জেনারেল ওয়াকারুজ্জামানকে, সেনাপ্রধানকে আমি ধন্যবাদ জানিয়েছি, কিন্তু কতগুলো প্রশ্ন তার কাছে এখনো আছে। ভবিষ্যতে কখনো না কখনো সুযোগ পেলে হয়তো এই প্রশ্নের উত্তর তিনি দেবেন। যেমন ধরা যাক, একটা তিনি বলেছেন যে সেনাবাহিনীর যারা বিপদগামী কর্মকর্তা সদস্য বিগত সরকারের সময় অগণতান্ত্রিক কাজের মধ্যে যুক্ত ছিলেন, অনিয়মের সঙ্গে যুক্ত ছিলেন, গুম হত্যার সঙ্গে যুক্ত ছিলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বা এই জুলাই আগস্টের আন্দোলনের সময় যারা নেতিবাচক ভূমিকা ছিলেন, এবং আমি আশা করব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এখনো কেউ অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, অন্তত গুরুত্বপূর্ণ জায়গাগুলো থেকে তাকে সরিয়ে দেওয়া, এবং একদম জেনারেল ওয়াকারুজ্জামান নিজেকে যেমনটা পেশাদার দাবি করছেন তার মতো পেশাদারদেরকে গুরুত্বপূর্ণ পদগুলোতে দ্রুত সময়ে নিয়োগ দেয়া। দ্বিতীয় প্রশ্ন, এই উত্তরটাও তিনি হয়তো দিতে পারবেন, যে শেখ হাসিনা যেভাবে দেশ থেকে পালিয়ে গেল এর বিকল্প ছিল কিনা। তারা প্রায় 600-র বেশি মানুষ, রাজনীতিবিদ, ব্যাংকার, ব্যবসায়ী, ডিপ্লোম্যাট, অনেককে ক্যান্টনমেন্টে রেখেছিলেন নিরাপত্তার জন্য। প্রশ্ন হচ্ছে শেখ হাসিনাকেও সেরকম রাখা যেত কিনা, রেখে তাকে আইনের আওতায় তুলে দেওয়া যেত কিনা। তৃতীয় প্রশ্ন হচ্ছে যে এই যে যাদেরকে তারা রেখেছিলেন তারা তো ছাড়া পেলেন। আমি হয়তো এই যুক্তিটা তাদের আছে, আমি এবং সেই যুক্তিটা মানতেও রাজি যাই। এদেরকে যদি তারা আশ্রয় না দিতেন তাহলে দেশে একটা অরাজকতা হতে পারত, একটা গৃহযুদ্ধের মতো পরিবেশ তৈরি হতে পারত, বা এই লোকগুলো হয়তো রাস্তাঘাটি মার খেয়ে মারা যেত। সেদিক থেকে রক্ষা করেছেন, সেজন্য ধন্যবাদ। কিন্তু এর পরে কি হলো? এখন প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগের বেশ কিছু নেতা, অপরাধী হিসেবে চিহ্নিত নেতা, বেশ কিছু মন্ত্রী যারা পতনের আগের দিন পর্যন্ত আমাদেরকে রক্তচক্ষু দেখিয়েছেন, ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা বলেছেন, তারা দেশ ছেড়ে কিভাবে পালিয়ে গেলেন? এই দায় কে নিবে? আমি বলছি না যে সেনাবাহিনীর দায় বা সেনাপ্রধানের দায়, কিন্তু এই প্রশ্নের উত্তর আমরা সরকার, পুলিশ, সেনাবাহিনীর কাছে চাই। এটা আমাদের একটু বোঝা দরকার যে কিভাবে এই লোকগুলো বাইরে গেল, কেন গেল, কারা তাদেরকে সহযোগিতা করলো, সেটা খুঁজে বের করা দরকার। এই প্রশ্নগুলোর উত্তর আমাদের পাওয়া দরকার। এবং সবশেষে আমার ব্যক্তিগত একটা কৈফিয়ত আমি দিতে চাই। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য, সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে গ্রেপ্তার করা হয়েছে। আমি তার নিন্দা জানিয়েছি এর আগের একটা ভিডিওতে, এবং আমি সোশ্যাল মিডিয়াতেও একটা পোস্ট দিয়েছি যে এই গ্রেপ্তারটা আমার পছন্দ হয়নি, এবং এটা চলতে থাকলে কোনো সভ্য ভদ্রলোক ভবিষ্যতে রাজনীতি করবে না। কাজটা আমার পছন্দ হয়নি আমি বলেছি। কিন্তু আমার পছন্দ না হলে যে সবার অপছন্দ হবে, ব্যাপারটা এরকম নয়। এবং সে কারণেই অনেকেই আমার উপরে ঝাঁপিয়ে পড়েছেন, আমার নিন্দা, সমালোচনা, এটা সেটা বলছেন। তাতে আমার কোনো সমস্যা নেই। আমি যেটা কাজ করা দরকার সেটা আমি করেছি আমি মনে করি। কেউ কেউ অনেক সচেতন মানুষ, পলিটিশিয়ানও লিখেছেন যে হ্যাঁ ভাই, বুঝলাম উনি তো ভদ্রলোক, বুঝলাম উনি তো সৎ মানুষ, উনি যে শেখ হাসিনার মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, সেটা কি? উনি তো অনির্বাচিত ছিলেন, মানে বিনা ভোটের এমপি ছিলেন। দ্যাটস ট্রু, সেটা নিঃসন্দেহে অন্যায়। কিন্তু আমরা কি, আমি, আপনি প্রত্যেকে একবার চিন্তা করি, আমরা কি জীবনের শতভাগ সততার সঙ্গে চলতে পারি, চলি? ইভেন যে মানুষটি প্রতিদিন মসজিদে যায়, মন্দিরে যায়, গির্জায় যায়, কিংবা আমাদের ধর্মীয় গুরু, তারা কি সততার নিষ্ঠার সঙ্গে বলতে পারবেন প্রতিটা ক্ষেত্রে তারা সৎ? যেখানে সিস্টেম করাপ্ট সেখানে এটা কি সম্ভব? আমি একজনকে আমার ফেসবুকে জবাব দিয়েছি, একজন রাজনীতিককে, যে অন্তত একটা নাম তিনি আমাকে বলুন যিনি সব দিক বিবেচনায় বাংলাদেশের রাজনীতিতে
1971 সালের 16ই ডিসেম্বরের পর থেকে সৎ, আর্থিকভাবে সৎ হলে অন্যভাবে অসৎ, রাজনৈতিকভাবে অসৎ। এবং এটা করতে গেলে আমাদের কিছুই থাকবে না, অস্তিত্ব থাকবে না, একজনের নাম, এবং তিনি করতেও পারেননি। তিনি আমাকে তার জবাব দিতে পারেন। কিন্তু আমি মনে করি এইভাবে চললে ঠিক না। হ্যাঁ, ওগুলো অপরাধ, অবশ্যই অপরাধ, কিন্তু তার মধ্যে তো আমাদের এর মধ্য থেকেই ভালোটা বের করে আনবার চেষ্টা করতে হবে। যেমন ধরা যাক, আমি এখন এই প্রবল আমার বিরুদ্ধে আক্রমণের সময় আরেকটা নাম আমি বলতে চাই, কর্নেল জাহিদ ফারুক। পানি সম্পদ প্রতিমন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, তাকে গ্রেফতার করেছে। এটাও আমার পছন্দ নয়। কর্নেল জাহিদ ফারুক একজন সজ্জন মানুষ, ভালো মানুষ, আমি চিনি, অত্যন্ত নিরীহ, সেনা কর্মকর্তা হলে নিরীহ মানুষ। এবং বুঝতে হবে যে কর্নেল জাহিদ ফারুক প্র্যাকটিক্যালি বরিশালে একটা বিরোধী দলের নেতা কর্মী যে ধরনের পরিস্থিতির মধ্যে ছিলেন, তিনিও সেখানে ছিলেন। বরিশালে আবুল হাসনাত আবদুল্লাহ, তার পুত্র মেয়র সাদেক আবদুল্লাহ, এদের বিরুদ্ধে দলের ভেতরে থেকে লড়াই করে টিকে থাকা চেষ্টা করা অত্যন্ত কঠিন কাজ। এটা বিএনপি জামাত যে ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে গেছে, হয়তো তিনি জেলে যাননি, কিন্তু একটা মন্ত্রী হয়ে আমি জানি তাকে তার বাড়িতে যেতে ভয় পেতে হয়েছে, ভয়ে থাকতে হয়েছে। এইসব লোককে আমাদের আসলে পলিটিক্সে এনকারেজ করা উচিত। বিএনপির মধ্যেও অনেকে আছেন খারাপ, আবার অনেকে ভালো আছেন। আমাদের ভালোদেরকে আসলে সামনে আনতে হবে সকল দলে, জামাত বলি, জাতীয় পার্টি বলি, অন্য সব জায়গায়। আমি কর্নেল জাহিদ ফারুকের কথা বলবো, তার গ্রেফতারটাও আমার কাছে ভালো লাগেনি, না করলেই পারতাম। সবাইকে আপনি গ্রেফতার করে পারবেন না। আজকে যদি সাবের হোসেন চৌধুরীর ক্ষেত্রে এই ঘটনা ঘটে, এবং সাবের হোসেন চৌধুরীর সময় বিএনপি যখন ক্ষমতায় ছিল একটা প্লেট চুরির মামলা দিয়েছিল, আমি বহুবার নিন্দা করেছি। সো সাবের হোসেন চৌধুরীকে যদি গ্রেফতার করা হয়, আমি একই কথা বলবো। আমি সাবের হোসেন চৌধুরী রাজনীতি করি না, তার সঙ্গে আমার এমন কোনো সখ্যতা নাই, চিনি, এক ধরনের সম্পর্ক তিনি আমার সাথে এসছেন, কিন্তু আমি তাকে ব্যক্তিগতভাবে বাংলাদেশের রাজনীতির জন্য একটা প্রয়োজনীয় মানুষ মনে করি। অনেক সাফার করেছেন তিনি, এবং অনেকে এত বিশ্বাস করতে চাইবেন না, সাবের হোসেন চৌধুরী মন্ত্রী থাকার পরেও একটা ডিপ্লোম্যাটিক পার্টিতে, এই খুব বেশি দিন না আগে সরকার পতনের, এগিয়ে এসছেন, আমার সঙ্গে কথা বলেছেন, এসে আমাকে বলেছেন, আমি জানি আপনার উপরে অনেক অন্যায় অবিচার হচ্ছে, বাট আপনি যেটা করছেন সেটা আপনি করেন, বন্ধ করবেন না। ক্যান ইউ ইমাজিন যে সরকারের একজন মন্ত্রী এই কথা বলতে পারে? উনি বলছেন যে আমি কিছু করতে পারবো না আপনার জন্য, কিন্তু আমার শুভেচ্ছা আপনার জন্য অন্তর থেকে থাকবে। তো আমি মনে করি সাবের হোসেন চৌধুরীর মতো এত সজ্জন, ভদ্র, শিক্ষিত লোকের রাজনীতিতে থাকা উচিত। নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভীকেও যদি গ্রেপ্তার করা হয়, আমি একই কথা বলবো। কারণ সেলিনা হায়াৎ আইভী যে প্রতিকূলতার মধ্যে রাজনীতি করেছেন, আওয়ামী লীগ করেও, হ্যাঁ, অনেক সমালোচনা আমরা করতে পারবো, অনেক ত্রুটি, কিন্তু ওই যে বললাম, আপনি কেউই আসলে শেষ পর্যন্ত ধোয়া তুলসী পাতা নয় যদি চুল ছাড়া বিশ্লেষণ করতে যাওয়া হয়, সম্ভব নয়। কারণ যেখানে গোটা সিস্টেমটাই করাপ্ট, কাজেই এর মধ্যে আমি বলবো যে আইভীকে যদি গ্রেপ্তার করা হয়, আমি এটা পছন্দ করব না। যেমন আমি অনেক পছন্দ করি না, যেমন আপনি ধরেন, আমি বলছি যে এই যে 2007-2008-এর মতো সব ব্যবসায়ীদের ধরো, হ্যাঁ, ব্যবসায়ীরা করাপ্ট, ব্যবসায়ীরা শেখ হাসিনাকে আম্মা ডেকেছে, মৃত্যুর পরে তার সঙ্গে থাকবার কথা বলেছে, অনেক কিছু বলেছে। আপনি অন্যায় করলে অন্যায়টা খুঁজে বের করে ব্যবস্থা নেন। 2007-2008-এর মতো একটা হ্যাবক তৈরি করে আপনি শেষ পর্যন্ত নিজেরাই করাপশনের মধ্যে জড়িয়ে যাবেন। আমরা জানি তো কী হয়েছে 2007-2008-এ। এমনকি সামরিক বাহিনীর যারা ছিলেন সেনা কর্মকর্তা, তারাও এই দুর্নীতির মধ্যে জড়িয়ে পড়েছেন। সেটা যেন না হয়। আপনি তাকে বাইরে যেতে না দেন, আপনি তার সুনির্দিষ্ট অপরাধ খুঁজে বের করেন, তদন্ত করেন, বিচার করেন, তাকে মানি লন্ডারিং করে থাকলে বলেন তোমার টাকা ফেরত আনো, এটা করো, ওটা করো। এটা মাথায় রাখতে হবে যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান প্রশাসক দিয়ে চালাতে হবে না, আমাকে দিয়ে কোনো ব্যবসা প্রতিষ্ঠান চলবে না। ব্যবসার জন্য আলাদা মাইন্ডসেট দরকার, যেমন পলিটিক্সের জন্য আলাদা মাইন্ডসেট দরকার, পলিটিক্যাল মাইন্ড দরকার। যে কেউ রাজনীতি করতে পারে না। যে কারণে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলি না যে যত ভালোই হন না কেন আপনি দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকতে পারবেন না, কারণ তার পলিটিক্যাল মাইন্ডই নাই। কাজেই আমি মনে করি এই যে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয়া, এটা করে দেয়া, এক একজনের কারো
70,000, 80,000, 100 লক্ষ কর্মচারী আছে। এদের যখন জীবিকার উপরে হাত পড়বে, এরা তো দেশের পরিস্থিতি অস্থির করে তুলবে। ব্যবসা বাণিজ্য, বাংলাদেশে 8-10টা প্রতিষ্ঠান অলিগার্ক তৈরি হয়েছে। আপনি কিভাবে তৈরি হলো সেটা খুঁজে বের করেন এবং সুনির্দিষ্ট অপরাধের জন্য বিচার করেন। ঢালাওভাবে যদি এটা করতে যাই, তাহলে এই 8-10 জন মিলেও কিন্তু দেশটাকে কলাপস করে দিতে পারে, সরকারের বিপদ ডেকে আনতে পারে। কাজে এইসব জায়গায় আমি মনে করি অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া দরকার। অনেকে ইলিশ রপ্তানি নিয়ে প্রশ্ন তুলছেন, সব সমালোচনা করছেন, রে ভারতে কেন ইলিশ রপ্তানি হয়? আরে ভারত থেকে আমার পেঁয়াজ আমদানি করতে হয় না? ভারতের বিরুদ্ধে অনেক সমালোচনা আছে, ভারতের সঙ্গে আমি ফাইট করব, নেগোশিয়েট করব, কিন্তু আমার সঙ্গে একটা বন্ধুপ্রতিম সম্পর্ক তার তৈরি করতে হবে। ভারতের স্বার্থে যেটা জরুরি, আমার স্বার্থে জরুরি, উইন উইন সিচুয়েশনটা দরকার। সম্পর্কটা জনগণে হতে হবে, সম্পর্কটা রাষ্ট্র হতে হবে। অবশ্যই বাংলাদেশ সরকারের সঙ্গে ভারতের সরকারের সম্পর্ক থাকতে হবে, কিন্তু সেটা ওয়ার্কিং রিলেশন। কিন্তু এর মানেই না বাংলাদেশের সরকার ভারতের বিজেপি বা কংগ্রেসের সঙ্গে একটা অন্ধ সমর্থন দিয়ে বসবে, বা ভারত সরকার বাংলাদেশে শুধুমাত্র আওয়ামী লীগকে প্রমোট করবে বা জাতীয় পার্টিকে রক্ষা করবে। এটা নিন্দনীয়। এবং চুক্তি হলে সেগুলো একটু প্রকাশ হতে হবে, মানুষ যাবে, মানুষের তাতে সমর্থন থাকতে হবে। কিন্তু অন্ধ ভারত বিরোধিতা বা ভারতের অন্ধ বাংলাদেশের বিরুদ্ধে লেগে থাকা, এটা কোনো দেশের জন্য কল্যাণকর নয়। এই জায়গাগুলো আমাদেরকে বুঝতে হবে। আজকে যে মার্কিন যুক্তরাষ্ট্র এত সমর্থন দিচ্ছে, এত কিছু করছে, বা এই পরিস্থিতি এই জায়গায় নিয়ে আসবার ক্ষেত্রে তার যে ভূমিকা, ভারতকে কিন্তু তার একটা সময় সমীহ করতে হয়েছে। আমরা তাকে নিন্দা করেছি যে তুমি কেন ভারতের লেন্সে আমাদেরকে দেখো, কিন্তু তার বাস্তবতাও বুঝতে হবে। এবং আজকে ভারতকে আবার একটু সাইডলাইনে রেখে সে তার কাজটা করতে পারছে, কিন্তু দীর্ঘমেয়াদে এটা মাথায় রাখতে হবে যে ভূ রাজনীতি, আঞ্চলিক রাজনীতির জন্য তাদের এই সম্পর্কটা প্রয়োজনীয়, এবং সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। আমাদের স্বার্থটাও আমাদেরকে দেখতে হবে, এবং আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কটা, পশ্চিমের সম্পর্কটা, ইউরোপিয়ান ইউনিয়নের সম্পর্কটা কত গভীর করা যায় সেদিকে আমাদের মনোযোগ দিতে হবে। কাজে আমি মনে করি যে এইসব আবেগী কথাবার্তা বললে লাভ নেই। রিয়েলিজম আর আইডিয়ালিজমের মধ্যে পার্থক্য আছে। র্যাশনাল হতে হবে, যৌক্তিক হতে হবে আমাদেরকে। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।